আসসালামু আলাইকুম। সাম্প্রতিক যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, এটার পিছনের কারণটা যদি বুঝতে পারি তাহলে আমরা দেখব যে আমেরিকা সারা পৃথিবীতে যে কন্ট্রোলটা নিয়ে আসছে এটার পিছনে সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডলার। তার মানে ডলারটা সারা দুনিয়ায় যে একটা রিজার্ভ মুদ্রা হিসেবে আছে, এইটা কিভাবে মুদ্রাটা হলো এবং এইটা যখনই কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছে তখন আমেরিকা কোনো নিয়মের তোয়াক্কা করে নাই, কোনো রকমের যে আন্তর্জাতিক যে আইনকানুন আছে এটা ধারে নেই, সরাসরি তার যেইটাতে ডলার ঠিক থাকবে সেইটা করার জন্য যা করার দরকার সেটা করছে। আসলে আমেরিকা কীভাবে সারা পৃথিবীতে এত কন্ট্রোল করে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো 1939 শুরু হলো, 1945 শেষ হলো। তারপরে দেখা গেল যে সারা পৃথিবীতে সবগুলো দেশের অনেক পরিমাণ ঋণ ছিল। যেই দেশগুলো যুদ্ধে জিতছে তারাও ঋণের মধ্যে ছিল, যারা যুদ্ধে হারছে তারাও। তা হলো কি, তখন ওই জার্মানি যে আছে তাকে বললো যে তুমি সব ঋণ শোধ করবা। তো জার্মানি যে ঋণ শোধ করবে, কোথা থেকে ঋণ শোধ করবে? তার তো ওই সময় বাঁচার জন্য সে বলছে সাইন টাইন যা আছে সব করে দিয়েছে, বলছে যে আমি শোধ করব। কিছুদিন শোধ করার পরে দেখা যাচ্ছে তার ওই যে যে ঋণ শোধ করার মতো যে টাকা পয়সা সেটাই নাই। তখন কি করলো সে তখন যে ইংল্যান্ডকে বলল যে আমার তো এই অবস্থা, খুব খারাপ অবস্থায় আছি, তা আমি যে কিছুদিন একটু মৌকুব চাই, যে আমি আমার যে ঋণের টাকা সেটা একটু পরে দিব। তো এই কথাটা যখন সে বলল ইংল্যান্ডকে, ইংল্যান্ড আবার কি বললো যে আমেরিকার সাথে আলাপ করলো যে দেখো তো জার্মানি তো ঠিকভাবে টাকা শোধ করতে পারছে না, সে কিছুদিন আমাদের কাছে একটু বলা যেতে পারে যে কিছুদিন সে ঋণের টাকা দেবে না, শোধটা একটু অফ থাকবে, পরে সে দিবে, কি করা যায়? তো আমেরিকা বললো ঠিক আছে আমাদের দেশে আসেন, আপনারা আলাপ আলোচনা করি। সবাই মিলে আলাপ আলোচনা করলো, করার পরে আমেরিকা, ইংল্যান্ড, তারপরে যে মিত্র অক্ষ শক্তিগুলো সবাই মিলে ডিসিশন নিল, ঠিক আছে জার্মানি কিছুদিন সে ঋণের টাকা দেবে না। ফাইন, ও আল্লাহ, ঠিক তারপরের যে ইনস্টলমেন্টটা সেটা তো আর জার্মানি দেয় নাই ইংল্যান্ডকে। ইংল্যান্ড আবার টাকা ধার নিয়েছিল কিন্তু আমেরিকার কাছে। তো আমেরিকা বললো যে কীভাবে আমার ধারের টাকা যে আসেনি? তখন ইংল্যান্ড বললো যে কেন, আমি তো আসলে ধারের টাকা তো আমিই পাই নাই। কোথায় পাই না? যে আমি ধার তো টাকা দিয়েছিলাম ইয়ার কাছে, ওইটাকে কি বলে, যে জার্মানির কাছ থেকে যে টাকা পাওয়ার কথা সেই টাকা তুলে তো আপনাকে আমি দিতাম। তা বলছে কেন, তুমি তো আমাকে তখন এটা বলো নাই, তুমি বলছো যে ওর ক্ষেত্রে ওকে তো তুমি কোনোদিন টাকা ধার দেওয়ানি, ও যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ তোমাকে টাকা দিতে, সেইটা কিছুদিন তুমি অফ রাখছো। তখন যে ইংল্যান্ডের যারা ছিল তারা বললো যে হ্যাঁ এটা কেমন কথা, আপনি শার্লক কি বলে ইয়ার মতো আচরণ করতেছেন, এই যে মহাজনদের মতো, এই যে সাইলক আছে না, সাইলকের মতো আচরণ করতেছেন, আমি ওর কাছ থেকে টাকা পাচ্ছি না, তাহলে আমি আপনার কোথা থেকে টাকা দিব? আমেরিকা বললো যে না, তুমি তো আমাকে তখন এই কথা বলো না। বলছে না, তখন তো আসলে আমরা মনে করছি আপনি এই জিনিসটা বুঝতে পারছেন। বলছে বুঝতে পারছি যে আমি তো টাকা পাইতাম ইংল্যান্ড বলতেছে আমি টাকা পাইতাম জার্মানির কাছ থেকে, ওই টাকাটা আমি আপনাকে দিই। তা আপনি তো বললেন যে কিছুদিন সে টাকা না দিলে হবে। তা আমি বুঝছি যে ও যদি আমাকে টাকা না দেয় তাহলে আমি ওই টাকা আপনাকে না দিলে হবে। তা আমেরিকা বললো তুমি তো আমাকে এই কথা বলো নাই। বলছে যে না, আমি তো মনে করছি আপনি বুঝছেন। এটা নিয়ে একটা মনোমালিন্য হলো। তো আমেরিকা কি করছে, অন্যান্য আরও দেশ যারা আছে তাদেরকে বললো যে ঠিক আছে, তোমাদের তো অনেক অনেক টাকা এখন ঋণ আছে, তো তোমাদেরকে আমি একটা অফার দিচ্ছি। কি অফার? যে তোমাদের ঋণের টাকাগুলো আপাতত এইভাবে কিছু শোধ করতে হবে না, শুধু তোমরা একটা কাজ করবা। কি সেটা? যে তোমরা তোমাদের যে স্বর্ণটা আছে সেই স্বর্ণটা আমার এখানে জমা রাখবা। আগে কিন্তু ইংল্যান্ডের কাছে স্বর্ণ জমা রাখবা। বলছে ঠিক আছে, তাহলে আমাদের লাভটা কি? বলছে তুমি আমার এখানে স্বর্ণ জমা রাখবা, আর তুমি যেই স্বর্ণটা রাখলা সেইটা ব্যাপারটা এরকম যে তুমি যে কোনো সময় যদি বলো তো ওই স্বর্ণটা আমাকে দেন, আমি তোমাকে দিয়ে দিই। বলছে শর্তটা কি থাকবে? শর্তটা খুব সহজ, সেটা হলো যে আমি তোমাকে যদি 1 আউন্স স্বর্ণের বদলে তোমাকে আমি ওই সময় সম্ভবত আমার যদি খেয়াল পড়ে যে $35 করে দেবো 1 আউন্স। 1 আউন্স মানে প্রায় 2.5 ভরির একটু বেশি। সেটা একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বলছে যে আমি তোমাকে 1 আউন্স স্বর্ণ সমান সমান $35। এখন প্রায় 1 আউন্স স্বর্ণের দাম প্রায় 5,25,000 থেকে 5,50,000, প্রায় 5.5 থেকে 5.5 লাখ টাকা এখন। আর ওই সময় আমেরিকা বলছে তুমি আমার এখানে জাস্ট স্বর্ণটা রাখো,
যখন খুশি তুমি স্বর্ণ আমার কাছ থেকে হচ্ছে যে তুমি নিতে পারবা, আর তুমি ওই সময় কী করবে, আমাকে ডলার দিবে। তা বললো তাই নাকি? বলছে হ্যাঁ। তা বললো যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা চিন্তা ভাবনা করি। সবাই চিন্তা ভাবনা করলো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি তার ওইখানে আগে কিন্তু সব কিছু হচ্ছে গোল্ডের সাথে স্ট্যান্ডার্ড ছিল, তাহলে ঠিক আছে, আমি যদি তোমাকে হচ্ছে যে যদি করি যে আমার সব কিছু ব্যবসা বাণিজ্য যদি হচ্ছে ডলার দিয়ে করি, তাহলে আমি আমার ডলারটা তোমাকে দিলে তুমি স্বর্ণ দিবে। আমেরিকা বলছে অবশ্যই দিব। ভেরি ফাইন, সবাই খুশি, ভালো কথা। ঋণ টিনও শোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 5 বছর গেল, 10 বছর গেল, 45, 50, 60, এরপরে 70-এর দশক, হ্যাঁ 60-এর দশকের পর কী হলো? ভিয়েতনাম যুদ্ধ হলো। বাংলাদেশ যে বছর 71, যে বছর হচ্ছে বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধ করছিল, ঠিক সে বছরের 15 আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন উনি টেলিভিশনে চলে আসেন, এসে বলল যে আজকে থেকে আমেরিকা আর স্বর্ণর সাথে যে ডলারের যে সরাসরি কানেকশন, যে তুমি আমাকে $35 দিলে আমি তোমাকে 1 আউন্স স্বর্ণ দিব, এইটা দেওয়া হবে না। সবাই তো এই কথা শুনে অবাক যে কী ব্যাপার, আপনি তো কথা দিয়েছেন আমাদেরকে যে আপনি $35 দিলে আমাদের 1 আউন্স করে স্বর্ণ দিবেন, কিন্তু আপনি এখন দিতেছেন না, এটা কেমন কথা? বলছে যে না, এখন দেওয়া সম্ভব না, এটা পুরোপুরি অনিয়ম। কিন্তু আমেরিকা তখন এত পাওয়ারফুল, তখন যেটা হলো যে কারো কোনো ক্ষমতা নেই যে আমেরিকার এই একটা মিথ্যা ডিসিশনের এত একটা 2 নম্বরের ডিসিশনের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে কেউ কথা বলবে, এই শক্তিটাও কারো ছিল না। তখন সবাই চিন্তা করতেছে ঠিক আছে, আস্তে আস্তে আমাদের এমন করতে হবে যাতে করে যে স্বর্ণের এই সিস্টেমটা ডলারের এই জায়গা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি। তো আমেরিকা তো বুঝতেছে যে কিরে এরা তো আস্তে আস্তে এখান থেকে হচ্ছে, এই নোবেল বোধহয় ফোন দিচ্ছি, আস্তে আস্তে নোবেল বলতো যে লাইভে আছে, যা আস্তে আস্তে তো ডলার থেকে বের হয়ে যাবে। তখন সে কী করলো? ফোন দাও ওদের এখানে। তখন নোবেলকে ফোন দাও, তুমি ফোন দিও মেসেঞ্জারে যে ভাইয়া লাইভে আসেন, আর লাইভ কেটে যাবে। তখন আমেরিকা কী করলো? সৌদি আরব এবং যারা তেল উৎপাদন করে এরকম কয়েকটা দেশের সাথে একটা গোপন বলা যেতে পারে যে আলোচনা করলো। আলোচনাটা এরকম, বেশ করে প্রথমে সৌদি আরবকে বলছে যে দেখো, তোমার তো যে এই সিকিউরিটির একটা ব্যাপার আছে, প্রতিরক্ষার ব্যাপার, তো এই প্রতিরক্ষাটা আমরা তোমাকে দিব। তারপরে তোমার যে এই তেল খননের যে সিস্টেমটা, এটাতে যত সাপোর্ট সেটা আমরা দিব, কিন্তু তুমি শুধু আমাদের একটা শর্ত সাইন করতে হবে, সেটা আমাদের এই তেল যে কেনার বেচাটা এটা তোমার ডলারে করতে হবে। মানেটা কি? তুমি সারা পৃথিবীর যে জায়গায় তেল বিক্রি করবা, ডলারে তোমাকে কিনতে হবে, এটার বাইরে করা যাবে না। তা তেল তো একরকমের পেট্রোলিয়াম, এইটার সাথে ডলারের একটা কানেকশন হলো না, তখন থেকে একটা নাম আসলো পেট্রো ডলার। তার এই যে পেট্রো ডলারটা 71-এ নিক্সন যখন বললো যে ডলারের সাথে স্বর্ণের যে কানেকশন সরাসরি এটা আর দিবে না, তখন তারা একটা পরবর্তীতে এই ডলারে যাতে সবাই থাকে, কোনো সমস্যা নেই, এইটার জন্য একটা সিস্টেম করলো কি, সৌদি আরবকে বললো তোমাকে আমরা সিকিউরিটি দিব, তেল উত্তোলনের সুযোগ সুবিধা দিব, তুমি আমাদের যে ডলারে কেনা বেচা করো। ভেরি নাইস। সৌদি আরব বললো যে এটা তো কোনো সমস্যা নেই, ডলারে কিনবো। এবং আমেরিকা করলো কি, এই ডলার কেন্দ্রিক সারা পৃথিবীতে একটা সুইফট সিস্টেম চালু করলো। যেমন আমরা যে ফেসবুক, ইউটিউব এগুলো থেকে ইন্টারন্যাশনাল যত বাণিজ্য হয়, এগুলো কিন্তু সুইফট কোড বলে একটা ব্যাপার আছে, যারা ব্যাংকিংয়ে জানে তারা জানে। কোনো একটা দেশকে যদি সে সুইফট কোডের বাইরে নিয়ে যায়, তাহলে সে ডলার এইটার সাথে সম্পর্কিত যত বিজনেস, এটা থেকে সে বাইরে চলে যাবে। তখন হলো কি, সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য ওপেক, ওই যে যেগুলো যে পেট্রোলিয়ামের সাথে সম্পর্কিত যে দেশগুলো আছে, এগুলোর প্রত্যেকের সাথে আমেরিকা বলল যে ডলারে এই কেনা বেচাটা হবে। এবং সারা পৃথিবীর সব দেশ তখন অটোমেটেড ডলার দিয়ে পেট্রোলিয়াম তেল কিনলো। তেল যখন কিনলো, ওইটা দিয়ে যে দেখা যাচ্ছে সে ডলার তো তার লাগবে, আর ডলার ছাপায় কি? আমেরিকা ছাপায়। তখন আমেরিকা ইচ্ছা মতো এখানে ডলার ছাপাচ্ছে, আর ওই ডলারটা সারা পৃথিবীর সব জায়গায় যাচ্ছে। আমেরিকার কোনো টেনশন নেই, ডলার ছাপতেছে। যদিও সত্যিকার অর্থে এই ডলার যত পৃথিবীতে ছাপা হয়েছে, সেই পরিমাণ সম্পদ কিন্তু ওদের নাই। তাহলে যে ভাই এটা কীভাবে চলতেছে? বিশ্বাসের উপর চলতেছে। আচ্ছা, এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমেরিকার এই যে কি বলে এটা না, মাদুরোকে যে অ্যাটাক করলো, এটার সাথে ডলারের কী সম্পর্ক? খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। আমেরিকা যে সারা পৃথিবী কন্ট্রোল করে, এটা অনেকে মনে করে যে বোধহয় যুদ্ধ করে, অস্ত্র, এটা তো আছেই, তার চাইতে তার বড় শক্তি ডলার। অর্থনীতি কিন্তু যুদ্ধের চাইতে শক্তিশালী অস্ত্র। ইকোনমি যদি কারো দুর্বল হয়, ওর ওই অস্ত্র টস্ত্র থেকেও কাজ হবে না। আর ইকোনমি যদি শক্তিশালী থাকে, তারপরে অন্য সব কিছু কাজ করবে।
যে জিনিসটা হয়েছে, যখনই একটা দেশ ডলারকে বাইপাস করে অন্য কোনো কিছুতে হচ্ছে যে তেল কেনা বেচার চেষ্টা করছে, আমেরিকা এটাকে মানে তার নিজের শ্রেষ্ঠত্বের উপরে আঘাত হিসাবে চিন্তা করছে। কখন কখন এরকম ঘটনা ঘটছে। এই আমেরিকার এই আক্রমণগুলো হয়েছে প্রথম যদি আমরা খেয়াল করি, সাদ্দাম হোসেন যে হইল, সাদ্দাম হোসেন কিন্তু কী করছিল, সে বলছিল আমি ডলারে আর তেল কিনবো না, বেচবো না, আমি ডলারের বাইরে আসবো। সাদ্দামকে অ্যাটাক করলো। অ্যাটাক করার ক্ষেত্রে মিথ্যা একটা অজুহাত, মারণ অস্ত্র আছে, জীবন ধ্বংস করতে পারে এরকম অস্ত্র আছে, রাসায়নিক অমুক্তম কিছু নেই। আচ্ছা, আমেরিকা জানে ওটা কিছুই নেই, থাকলে তো আসলে অ্যাটাক করতো না। সে যাকে অ্যাটাক করে, যার দুর্বল এবং তার মধ্যে ওই বৈশিষ্ট্যটা মিলতে হবে যে আমেরিকার ডলারকে যে চ্যালেঞ্জ করবে তার জন্য সে খুব ডেঞ্জার আছে। এরপরে সে কী করলো, লিবিয়ার যে আছে মুয়াম্মার কাদ্দাফি কী করলো, যে আমি আমার সম্পদ কাকে দিব, কিসে আমি কেনাবেচা করবো, এটা আমার ইচ্ছা। ও আল্লাহ, তখনই কী করলো, এ বললো যে না, এটা করা যাবে না। তো হচ্ছে যে তুমি আমার ডলারেরকে চ্যালেঞ্জ করতেছো, তোমাকে রাখা যাবে না, অ্যাটাক করে ফেললো। হুগো চ্যাভেজ চেষ্টা করছিল, তাকে অ্যাটাক করছিল ভেনেজুয়েলার, যদিও ওই সময় প্রচণ্ড হচ্ছে যে আন্দোলন হয়েছিল তার জনপ্রিয়তার কারণে, তখন আবার হুগো চ্যাভেজকে বসাতে হয়েছে। হুগো চ্যাভেজ তো অল্প বয়সে মারা যাওয়ার পিছনে অনেকে বলে যে বিষক্রিয়া বা অন্য কোনো মেকানিজমের কারণে সে হচ্ছে যে আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা গেছে, আল্লাহ জানে, কিন্তু এই ঘটনাগুলো আছে। আর এবার যে হচ্ছে মাদুরোকে অ্যাটাক করলো, কী কারণে? মাদুরো কিন্তু হচ্ছে যে ওই চীন যে আছে ইউয়ান, চীনের মুদ্রায় হচ্ছে তেল কেনা বেচার একটা চেষ্টা করছে। এবং এখানে বলে রাখি, চীন কিন্তু অলরেডি ইউয়ানে, চীন, রাশিয়া এবং ভারত এরা কিন্তু একটা আলাদাভাবে এই তাদের লোকাল যে মুদ্রা আছে এইটা দিয়ে কিন্তু কেনা বেচা করতেছে। কীরকম সেটা একটু বুঝায় বলি। যেমন রাশিয়া কিছু জিনিস কিনতেছে ভারতের কাছ থেকে, ভারত আবার কিছু জিনিস রাশিয়ার কাছ থেকে কিনতেছে, আবার চীন এর কাছ থেকে হচ্ছে যে বেশিরভাগ জিনিস ভারত কিনে। এই ট্রায়াঙ্গেলটা এমনভাবে কাজ করতেছে যে ডলারের যে ব্যবহারটা সেটা আস্তে আস্তে কিন্তু কমায় ফেলতেছে। এবং সারা পৃথিবীতে যত গোল্ড আছে তার এখন বেশিরভাগ গোল্ড কিন্তু আস্তে আস্তে চীন নিজের কন্ট্রোলে আনতে যাচ্ছে। এজন্য কিন্তু গোল্ডের যে পরিমাণটা, এইটা চীন নিজেদের কন্ট্রোলে আনতে চাচ্ছে এবং এই কারণে ক্রমাগত সবাই গোল্ড কিনতেছে আর গোল্ডের দামটা কিন্তু বাড়তেছে। এখন আমেরিকার যে এই যে আধিপত্যবাদ, আমেরিকার যে হচ্ছে যে এই যে প্ল্যানিংটা, সেটার মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো দেশ যদি তার ডলারকে চ্যালেঞ্জ করে, সে তখন ওই দেশটার সরকার ব্যবস্থাটা চেঞ্জ করবে। চেঞ্জ করার বুদ্ধি কি? এই যে সবচাইতে নিম্ন স্তরের 2 নম্বরই যেটা, একেবারে আক্রমণ করে ওইখানে এখন তার নিজের লোক বসাবে। এখন অনেকে মনে করতে পারে যে ওইখানে বোধহয় যে আসবে সে বোধহয় নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, তার সাথে ডিল হবে। ডিলটা হচ্ছে এরকম যে ওইখানে আমেরিকার ডলারেই কিনতে হবে, বলে দিলাম, লিখে রাখেন, তাহলে বুঝতে পারবেন। এবং ডলারের বাইরে যদি তুমি যাওয়ার চেষ্টা করো, তুমিও থাকতে পারবে না। তার মানে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র কোনটা, এটা যে কেউ কমন সেন্স খাটাইলে বুঝতে পারবে। এও খুব মজার ব্যাপার, পৃথিবীতে পারমাণবিক বোমা সে 2বার করছে, কোন দেশ ব্যবহার করছে সবাই জানে। এরাই ফির পারমাণবিক বোমা কাউকে বানাইতে দিবে না। একটা দেশের মানে শুধু এতদিন কি বলতো যে আমরা সন্ত্রাসী ধরছি, এখন কি বলছে, মাদুরোকে যে ধরছে, কি বলে ধরছে জানেন? ধরছে এরকম করে যে মাদুরো নাকি হচ্ছে চোরা কারবারির সাথে জড়িত, চোরা চালান করতেছে। কি চোরা চালান? যে হচ্ছে ড্রাগ নাকি সে দিচ্ছে আমেরিকায়, এবং এই জন্য ড্রাগের যে হচ্ছে মামলা, সেই মামলাতে তাকে ফাঁসাইছে। তা আমার একটা ঘটনা মনে পড়ে গেল, আফিম যুদ্ধ যে হয়েছিল ইংল্যান্ড এবং চীনের মধ্যে, সেই যুদ্ধটা এরকম ছিল যে ওই চীনের একজন শাসক বলতেছে আমাদের দেশের সব ইয়াং জেনারেশন তো আফিম খেয়ে খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, তা আমরা যাতে হচ্ছে যে ইয়াং জেনারেশনকে রক্ষা করতে পারি, এই জন্য আফিম যেই যেই জায়গায় আছে সেগুলোকে রেট দেওয়া হবে। মানে আফিমের কোনো রকমের হচ্ছে আমদানি যাতে ওই দেশে যাতে আসতে না পারে, কোনোভাবে ঢুকতে না পারে, এই ব্যাপারটা নিশ্চিত করা। তো অফিসাররা যেখানে যেখানে আফিম পায় সব ধরে। একটা জাহাজ, সেই জাহাজটা হচ্ছে একজন ব্যবসায়ী, সে ইংল্যান্ডের ব্যবসায়ী, তো সেই জাহাজের মধ্যে কি ছিল, আফিম ছিল। স্বাভাবিকভাবে সেই জাহাজকে ধরা হয়েছে। ওই জাহাজ ধরার ছবি চলে গেছে হচ্ছে ইংল্যান্ডের কাছে। ইংল্যান্ড বলল যে চীন আমাদের হচ্ছে রাষ্ট্রের সাথে অসম্মান করছে। কিভাবে? যে ওই যে জাহাজে একটা হচ্ছে আমেরিকার বলছে ইংল্যান্ডের হচ্ছে একটা পতাকা ছিল, সেই পতাকা ওই জাহাজে ছিল এবং ওই জাহাজকে আটকাইছে। তার মানে পতাকাকে আটকাইছে, ওই জাহাজকে হচ্ছে যে তখন হচ্ছে
ওই ওরা নিয়ন্ত্রণে নিছে, তার মানে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত। এইটা আমরা হচ্ছে হ্যাঁ, এইটা আমরা হচ্ছে যে কোনোভাবে আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের অপমান, এটা আমরা মানি না। কি করব আমরা এখন? তাদেরকে এইটার জন্য, আমাদের নিজেদের রক্ষার জন্য তাদেরকে আক্রমণ করবো। চিন্তা করেন, একটা 2 নাম্বারই মানে আফিমের সাথে জড়িত একটা জাহাজ রেড দিয়ে ধরলো, যেই জাহাজে 2 নাম্বার জিনিস আছে আফিম, এবং একজন ব্যবসায়ী সে ইংল্যান্ডের, এবং সেই জাহাজটা হচ্ছে ওইখানে একটা ইংল্যান্ডের পতাকা ছিল। তার মানে কি এটা ওই জাহাজের ধরাতে কি ওই মানে ইয়াকে অসম্মানিত করা হয়েছে, ইংল্যান্ডের পতাকাকে? প্রশ্নে আসে না। তা এই যে এই ব্যাপারটা খুব, যে একটু বুদ্ধি দিয়ে চিন্তা করবে সে বুঝতে পারবে যে যেই দেশগুলো হচ্ছে যে 2 নাম্বারই করে, অনেক শক্তিশালী দেশ 2 নাম্বারই করার সময় এরকম মিথ্যা অজুহাত দিয়া একটা আক্রমণ করে, একটা হচ্ছে যে বলা যেতে পারে বৈষম্যমূলক আচরণ এটা করে। তো এই জিনিসটা হয়েছে, এটা জিনিস এখন জাতিসংঘ কি করবে? এটা হচ্ছে জাতি ধ্বংসকারী একটা প্রতিষ্ঠান হয়েছে। দুনিয়ায় আসলে কতটুকু কাজ এখন আছে আল্লাহ ভালো জানে। তাই যেটা দেখা যাচ্ছে যে তার টাকা পয়সা সবচেয়ে বেশি দেয় হচ্ছে আমেরিকা, ওইখানে জাতিসংঘে কিন্তু আমেরিকা টাকা সবচেয়ে বেশি দেয়। তাই ব্যাপারটা হচ্ছে এরকম যে যে টাকা দিবে সবচেয়ে ডোনেশন বেশি দিবে, সে 2 নাম্বারই করলেও কথা বলা যাবে না। হাসি বললো যে আমরা দেখতেছি অন্যায় হয়েছে, সত্যিকার অর্থে কোনো কাজ নাই। সত্যি কথা, এগুলা হচ্ছে মূর্খ সংগঠন, কোনো এগুলা জাস্ট আন্দাজে আর কি, যার কোনো কাজ কাম নেই। আমেরিকায় যে করলো, একটা দেশের প্রেসিডেন্টকে আক্রমণ করে নিয়ে যাচ্ছে, কেন? কারণ সত্যিকার অর্থে তার এখন আমার ইচ্ছা, আমার দেশের আমি কেনা বেচা ডলারে করব, না ইউয়ানে করব, না রুবলে করব, না ফ্রাঙ্কে করবো, সেটা আমার ইচ্ছা। কিন্তু আমেরিকার কথা কি যে না, আমার ইচ্ছাতেই তোমাকে চলতে হবে। কারণ ও যদি ওর ইচ্ছাতে যদি না চলে, তাহলে অর্থ সারা দুনিয়া মাতব্বরি করা চলে না। এবং এটার ফলাফলটা কি? ফলাফল হচ্ছে সামনে প্রত্যেকটা দেশে অস্ত্র ব্যবসায়, অস্ত্র তৈরি, এইটাতে আগ্রহী হবে। আর সারা পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের ব্যবসায়ী কি? এটাও সবাই জানে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র কোন দেশ বানায়? আমেরিকা বানায়। পারমাণবিক বোমাও ফেললো আমেরিকা। অন্য দেশের প্রেসিডেন্টকে এরকম যে সার্বভৌমত্বের কোনো নিয়ম কানুন তোয়াক্কা না করে আক্রমণ করে নিয়ে আসতেছে, অথচ ওরা দেখেন কত সুন্দর সুন্দর কথা বলতেছে। আমি বলি না যে আমেরিকা সব লোক খারাপ। যেমন জোহরান মামদানি খুব ভালো মানুষ, অসাধারণ, একদম ভদ্র, ইয়াং, একদম এনার্জেটিক মানুষ। আর দেখেন ট্রাম্প হচ্ছে, তাহলে বোঝার চেষ্টা করেন যে আমি বলি এক দেশের মধ্যে সব লোক ভালো না খারাপ না, কিন্তু আমেরিকার এই যে রাষ্ট্রীয় পর্যায়ে যে এই যে নীতিগুলো, এগুলো বড় রকমের হচ্ছে বাধা দেওয়া হয় না, এটার জন্য এই সমস্যাগুলো হয়। আচ্ছা, তাহলে আমেরিকা যে এই যে আক্রমণ করলো, এটার পিছনের মূল কারণ হচ্ছে যে কোনো দেশ যদি তার ডলারের বাইরে কেনাকাটা করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু সর্বোচ্চ লেভেলে চেষ্টা করবে ওই দেশের শাসন ব্যবস্থাটা পাল্টে ফেলতে। এটা ভালো করে মাথায় রাখতে হবে, এটা প্রত্যেকে জানার দরকার। কারণ পেট্রো ডলারের এই গোটাল সিস্টেমটা দিয়েই, এই ডলার দিয়ে সে সারা পৃথিবী কন্ট্রোল করে। এটা ভালো করে বুঝবো, তাইলে মাথায়। আমরা কাজ করে টাকা ইনকাম করে, আর খালি টাকা প্রিন্ট করতেছে, টাকা হয়ে যাচ্ছে, ডলার হয়ে যাচ্ছে, অনেকে এটা বুঝে না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, আর মোস্তাফিজুর রহমানের সাথে আমাদের যেটা হয়েছে, এটার পিছনে কারণ কি? আচ্ছা, এটার পিছনে কারণ হচ্ছে ভোট ব্যাংক, ভোট পলিটিক্স। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, এই যে ভারতের যে আগে ছিল, ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড ছিল, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে এখন না, এর আগে কিছুদিন আগেও যিনি হচ্ছে যে প্রধান ছিল, উনি ছিল হচ্ছে অমিত শাহ। ভারতের যে অমিত শাহ, যে বোর্ড মানে সবচেয়ে বলা যেতে পারে নরেন্দ্র মোদী যে একেবারে খাঁটি দোস্ত, ওনার হচ্ছে ছেলে হচ্ছে সম্ভবত জয় শাহ বা এরকম কিছু নাম, যাই হোক, উনি কি করছে যে ওইটার প্রধান ছিল, আর এখন উনি হচ্ছে আইসিসির প্রধান। দেখেন, আইসিসির প্রধান হয়ে কি করলো সে হচ্ছে যে সামনে সম্ভবত পশ্চিমবঙ্গের এখানে ভোট আছে, কিন্তু কিছুদিনের মধ্যে আসবে, এবং এইখানে হচ্ছে ভোটটা সে নেওয়ার বুদ্ধি কি, হিন্দু মুসলিম হচ্ছে পলিটিক্সটা করা। হিন্দু মুসলিম পলিটিক্স করার বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো এরকম যে হচ্ছে এমন একটা গ্যাঞ্জাম লাগাইতে হবে যাতে করে জাতীয়তাবাদ চলে আসে। জাতীয়তাবাদ বলতে কি? ন্যাশনালিজম। হ্যাঁ, যে আমরা হচ্ছে যে এই যে যারা মোদির সমর্থক বা যারা হচ্ছে যে একটা দলের, হ্যাঁ, তারা অনেকেই বলতেছে আমরা হচ্ছে যে এটা আমাদের এখানে, মানে এক কথা হিন্দু মুসলমান একটা গ্যাঞ্জাম লাগাই দিয়া সেইখানে হচ্ছে যে ভোট নেওয়ার একটা বুদ্ধি। তা আমরা বাঙালিরা কি করব? যে এই প্রতিক্রিয়াটা আমরা দেখাইছি খুব অসাধারণ। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো দেশের সম্বন্ধে আমরা যখন বিরোধিতা করব,
বা এটার কোনো একটা ওইটাকে বলবো প্রতিবাদ করব, তখন আমাদের ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর হইতে হবে, যে এটা কেমন পোলাইট, ভদ্র আচরণ। এবং আমরা যখন কথা বলবো, আমাদের দেখেন ভারতের ডিসিশনটা যে পুরো একটা বৈষম্যমূলক ডিসিশন, এইটা ওই দেশের সামান্য বিবেক যার আছে সেও জানে। তার মানে একটা খারাপকে যার একটু সামান্য বিবেক আছে সেও খারাপ বলতে বাধ্য। এবং একই রকমভাবে আমরা যখন একটা জিনিসের প্রতিবাদ করব, এইটার ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজটা, আমাদের অ্যাক্টিভিটিসটা খুব মানে হচ্ছে যেটাকে বলে পোলাইট হবে। পোলাইট বলতে আমরা বলবো যে দেখেন আমরা একটা সার্বভৌম দেশ, ওরাও সার্বভৌম দেশ। আমরা যেমন আমাদের সার্বভৌমত্বকে সম্মান করি, অন্যদেরটাও করি, এবং আমরা আশা করি যে অন্যরা আমাদের কাছ থেকে যে আচরণ আশা করে ওরাও যাতে আমাদের সাথে ওই আচরণ করে। কারণ ভারতকে ক্লিয়ার বলা উচিত যে আমাদের একজন খেলোয়াড়ের সাথে তোমরা যে আচরণটা করছো, এটা যদি আমরা তো ওই আচরণ করবো না তোমাদের, কারণ আমরা অত নিচে নামতে পারবো না, ঠিক আছে? তো এই আচরণটা কি আসলে কোনো বিবেকবান মানুষের আচরণ কিনা? বরং ভারত এই যে ভোটের জন্য যে এই কাজটা করলো, কিছু লোক আসি বললো মুস্তাফিজ কি করছে, সে একটা জেন্টেল বয়, সে হচ্ছে যে খেলবে ভালো, তা খেলার মধ্যে তোমরা রাজনীতি ঢুকাচ্ছ, তাহলে আস্তে আস্তে কী হবে? খেলার মূল কাজ কি? রাজনীতি, এটার মধ্যে মানুষের ভিন্নতা থাকবে, কিন্তু খেলা মানুষকে কি ইউনাইটেড করে। এরা কি করলো? যে ডিভাইডেড করলো, কারণ ডিভাইড করলে হচ্ছে ভোট পাওয়া যায়। বোঝা গেছে আমার কথা? এই জিনিসগুলো ভালো করে মাথায় আনতে হবে, যে হচ্ছে যে ওরা যে তার মানে বোঝা যাচ্ছে যে ভারতে এরকম অনেক শিক্ষিত লোক যেমন আছে, মূর্খ লোক অনেক বেশি আছে, আমাদের দেশে এরকম আছে। তা আমরা চেষ্টা করবো যে আমাদের দেশে সব লোককে যতটা পারা যায় শিক্ষিত করতে, একটু বুদ্ধির সাথে কাজ করতে। আন্দাজে চিল্লা হাল্লা করে লাভ নেই, কিন্তু যে ডিসিশনগুলো নিয়েছে খুব সুন্দর। ওরা যেহেতু আমাদের অসম্মান করছে, ভাই ঠিক আছে, তোমরা ভালো খেলো, তোমরাই থাকো, আমরা হচ্ছে আমাদের দেশের তোমাদের আইপিএল দেখাবো না। দেখালে কীরকম হবে? ওদের দেশে যত প্রোডাক্ট আছে, মার্কেটিং কমে গেল না ওদের। এইটার কিন্তু একটা বিশাল বড় প্রভাব, কারণ 20 কোটি লোক কিন্তু অ্যাক্টিভ লোক, এনার্জেটিক লোক বাংলাদেশের, কোনো মদখোর বাংলাদেশে এরকম নাই, খুব ভালো লোক। এরা কিন্তু বিশাল একটা মার্কেট থেকে তারা হারাইলে। এবং আমাদের দেশের একটা জিনিস বলি, যে কোনো খেলাধুলা ইসলামের দৃষ্টিতে হালাল হারামের তো একটা ব্যাপার আছে, তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় যে এই বিভিন্ন খেলাধুলার মধ্য থেকে কিন্তু অনেক রকমের জুয়া, তারপরে ক্যাসিনো, এগুলো আসছে। এগুলো থেকে আমরা যাতে হচ্ছে নিজেদের মুক্ত রাখি, এবং জাতি হিসাবে অসাধারণ হইতে গেলে প্রত্যেক ঘন্টা প্রত্যেক দিন কাজে লাগাইতে হবে। খেলা দেখলাম 10, 15, 20 মিনিট, সেটা অন্য কথা। সারাদিন খেলার পিছনে টাইম লস করা কোনো ভদ্রলোকের কাজ না। ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকার, ওরা দেখে 1-2 দিন, কিন্তু তার মানে ওদের ওইখানকার পড়াশোনার যে প্রতিষ্ঠানগুলো, ওরা কিন্তু সারাদিন গবেষণা, নতুন একটা বিজনেস তৈরি করা, একটা কোম্পানি নিয়ে আসা, মানুষের কীভাবে উন্নতি করা যাবে। খেলাধুলা একটা ছোট অংশ থাকবে, কিন্তু খালি খেলার পিছনে সারাদিন টাইম লস করবো, এইটা কোনো বুদ্ধিমতির কাজ হতে পারে না। টিভির ট্রিটমেন্ট ওজন অনুযায়ী দেখে হিসাব করে, আমি অন্য বিষয় নিয়ে কথা বলছি। তাহলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, আমরা যেইটাতে যাইতে চাই, জাতি হিসাবে অসাধারণ হইতে চাইলে আমাদের প্রত্যেকটা জিনিসের কারণ বুঝতে হবে, আর প্রত্যেকের আচরণ খুব সুন্দর হইতে হবে। আমাদের ওই যে কি নাম, ওসমান হাদির ওই অসাধারণ কথাটা মনে রাখতে হবে, শত্রুর জন্য আমরা ইনসাফ চাই, ঠিক না? তার মানে যেই দেশ আমাদের সাথে অসম্মানজনক আচরণ করে, তার সাথে আমরা বিরোধিতা, প্রতিবাদ করব, তবে সম্মান সুযোগভাবে, কারোর সাথে খারাপ ব্যবহার না, আজে বাজে কথা না, ওই দেশ ধ্বংস করে দিব ওইটা না, কারো পতাকা নষ্ট করব না, এগুলা না, ভদ্র আচরণ। ইসলামের ওই কথাটা খেয়াল আছে তো? তুমি অন্য ধর্মের দেবদাবী, অন্য ধর্মের যাদেরকে ওরা উপাসনা করে তাদেরকে বকাঝকা দিও না, গালিগালাজ করিও না, কারণ তাহলে ওরা না বুঝে তোমার আল্লাহকে গালিগালাজ করবে, বকাঝকা করবে। তার মানে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের মা, আমাদের সব নিকটের কিছু যেমন আমাদের কাছে প্রিয়, ওদের কাছেও প্রিয়। তা ওরা আমাদের সাথে খারাপ আচরণ করাতে আমাদের যে খারাপ লাগছে, আমরা ওদের সাথে এটা করবো না, ভালো আচরণ। এবং ওই দেশে অনেক ভালো লোক আছে, কিন্তু ফিলিপি ভালো লোক আছে। আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমরা ভালোর দিক থেকে এমন হব, খালি যে ভালো বলতে কি, একটা খারাপ লোক যখন আমাদের সাথে কথা কবে, কথা বলার পর সে বুঝবে যে তবে তো অন্যরকম ভালো, আমি এতদিন ভুল করছি, এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে, ঠিক আছে? তো এইটা যাতে আমরা করি এবং যুক্তি দিয়ে চিন্তা করি, একটা জিনিসের পিছনের কারণটা কি, কেন এটা হইলো, আন্দাজে না, প্রত্যেকটার পিছনে সাইন্টিফিক। আর চিল্লা আল্লাহ করে কাজ হবে না। আর প্রত্যেকে যাতে রুটিন মেনটেন করি, একদম টাইম অনুযায়ী সব কিছু মনিটর করে করে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা লোক যদি অসাধারণ হই, সামনে প্রত্যেকটা বাড়ি অসাধারণ হবে, প্রত্যেকটা এলাকা অসাধারণ হবে, প্রত্যেকটা থানা অসাধারণ হবে,
জেলা, বিভাগ, দেশ অসাধারণ হয়ে যাবে। তো এই সুযোগটা আল্লাহ আমাদের দিয়েছেন। আগামীকালকে আমাদের ঠিক রাত 9টায় আমাদের সেকেন্ড টাইম মেডিকেলের যে ব্যাচ রয়েছে, কি ব্যাচ, সেটার নাম হচ্ছে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ। প্রত্যেক দিন 4টা সাবজেক্ট এবং প্রত্যেক দিন 5টা করে টপিকস, প্রতি সপ্তাহে 1000 নাম্বার পরীক্ষা। সব ক্লাস হয় আমি নিব, নাহলে আমার ছোট ভাই ডক্টর নোবেল, ও নোবেল, নাহলে আমি ডক্টর নাবেল। তোমাদের এই 2 স্যার বলো, ভাই বলো, যা খুলি তাই বলো, আমরা নিব। তা আমরা আগামীকাল রাত ঠিক 9টা ইনশাল্লাহ ওরিয়েন্টেশন এবং গোটা রোড ম্যাপটা দেখাবো। যদি নাম্বার 1 আমরা পড়ি তাহলে পড়বা। আর আমরা চাই আমাদের এই চ্যানেলটা আমরা এমনভাবে করছি যে মানুষের জীবনের সাথে সম্পর্কিত যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে মানুষের সাথে কানেক্টেডভাবে এগুলো নিয়ে আলোচনা করা। আর রেগুলার আমি বলবো যে ইনশাল্লাহ জ্ঞানের সাথে যাতে আমরা সম্পর্কিত থাকি, ব্রেনটা যাতে পরিষ্কার রাখি, খারাপ বলা, খারাপ শোনা, দেখা দেখে নিজেদেরকে দূরে রাখবো। এবং ইনশাআল্লাহ মামদানি কোনোদিন আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবে না। কেন? কারণ আমেরিকার নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট হইতে গেলে ওই দেশে জন্ম নিতে হবে, ওর জন্ম কিন্তু ওই দেশে না। উনি সর্বোচ্চ গভর্নর পর্যন্ত হইতে পারবে, কিন্তু প্রেসিডেন্ট হইতে পারবে না। এই জিনিসটা জানতে হবে, না জানলে নাইলে ওই যে টার্মিনেটরের যে ছবি করছিল, কি নাম রে, আর্নল্ড শোয়ার্জনেগার না? হ্যাঁ, শোয়ার্জনেগার তো বোধহয়। সে কিন্তু গভর্নর হয়েছে, কিন্তু সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবে না, কারণ সম্ভবত তার জন্ম সম্ভবত অস্ট্রিয়া বা এরকম। যাই হোক, ওই কথা বলছি যে আর্নল্ড শোয়ার্জনেগার। তার মানে একটা জিনিস না জেনে আন্দাজে কথা বলা যাবে না জিনিসগুলো। 26-এর নতুন কোর্স আসতেছে আগামীকাল, তো হচ্ছে যে 25 ব্যাচের এবং একথা সেকেন্ড টাইম মেডিকেলের হচ্ছে সুপার কমান্ডো যে ওরিয়েন্টেশন ক্লাস, ঠিক রাত 9টা। তো ইনশাল্লাহ আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে এই আক্রমণটা আমেরিকা যে করছে, এই ন্যাক্কারজনক জিনিস, তার ডলারকে বাইপাস করে সে অন্য মুদ্রায় যাচ্ছে, এই কারণে এরকম মারাত্মক খারাপ একটা কাজ করছে। আর ভারত আমাদের বাংলাদেশি খেলোয়াড়ের সাথে যেটা করছে, এইটা তাদের ছোট লোকে প্রকাশ পেয়েছে। আমরা ওই লেভেলের নিচে নামতে পারবো না, আমরা সম্মান সুযোগ আচরণ করব এবং যেটা ভদ্রতার সাথে যেই প্রতিবাদের ভাষা, যেই কার্যক্রমগুলো, সেগুলো করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।